1978 সালের 31শে আগস্ট এই ছবিগুলো ভারতের একটি বহুল প্রচলিত ম্যাগাজিনে ছাপানো হয়। এখানে হয়তো কিছুই বোঝা যাচ্ছে না, তবে আপনাদের বলে দিই, এগুলো আসলে একজন পুরুষ আর এক মহিলার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। আজ থেকে 47 বছর আগের এই ঘটনাটি ভারতের ইতিহাসের স্ক্যান্ডেল হিসাবে পরিচিত। বিষয়টা অনেকের কাছেই অশোভনীয় মনে হতে পারে, কিন্তু আজকে এই কাণ্ডটি যদি না ঘটতো তাহলে আজকে আমাদের দেশের অবস্থাটাই পাল্টে যেত। সোজা করে বলতে গেলে এই কেলেঙ্কারিটা ভারতের রাজনীতির ভবিষ্যৎটাই পাল্টে দিয়েছিল। তো কি সেই ঘটনা, চলুন আমরা সেটা বিস্তারিতভাবে জেনে নিই আজকের এই ভিডিওতে। সবার আগে ছবিতে দেখুন ইন্দিরা গান্ধীর পাশে এই যে ব্যক্তিটি রয়েছেন, এনার নাম বাবু জগজীবন রাম। সেই জওহরলাল নেহরুর আমল থেকে আজ পর্যন্ত যে কজন পলিটিশিয়ানের নাম শ্রদ্ধার সাথে নেওয়া হয়, বাবু জগজীবন রাম হলেন তাদের মধ্যে একজন। এই দলিত কংগ্রেস নেতা 1936 থেকে 1986 সাল পর্যন্ত টানা 50 বছর পার্লামেন্টের সদস্য ছিলেন। এছাড়া 1946 থেকে 1974 সাল পর্যন্ত টানা 24 বছর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। আজ পর্যন্ত ভারতের কোনো সংসদ এই দুটি রেকর্ড ভাঙতে পারেননি। 1971 সালে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ গঠনের সময় বাবু জগজীবন রামই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। কিন্তু 1975 সালে ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি জারি করলে বাবু জগজীবন রাম অসন্তুষ্ট হন এবং কংগ্রেস পার্টি পরিত্যাগ করেন। এবারে ইন্দিরা গান্ধীর পাশে এই যে ব্যক্তিটিকে দেখছেন, ইনি হলেন চৌধুরী চরণ সিং। উত্তরপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী চরণ সিং 1967 সালে কংগ্রেস ত্যাগ করেন এবং ভারতীয় ক্রান্তি দল নামে একটি পার্টি গঠন করেন। এবারে ইন্দিরা গান্ধীর পাশে এই যে মানুষটিকে দেখছেন, ইনি হলেন মোরারজি দেশাই। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু সংসদের ভোটাভুটিতে ইন্দিরা গান্ধীর কাছে তিনি হেরে যান। ফলে প্রধানমন্ত্রী হয়ে যান ইন্দিরা গান্ধী, আর মোরারজি দেশাইকে উপপ্রধানমন্ত্রী করা হয়। সেই সঙ্গে অর্থমন্ত্রকের দায়িত্বটাও তাকেই দেওয়া হয়। ইন্দিরা গান্ধীর এই কার্যকালে তার সরকার একটি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো ব্যাংক রাষ্ট্রীয়করণ। সে সময় ভারতের বেশিরভাগ ব্যাংক বেসরকারি মালিকাধীন ছিল, যেগুলো প্রধানত শহর কেন্দ্রিক ধনী লোকদের স্বার্থে কাজ করত। তাই গ্রামীণ অঞ্চলের নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেবার জন্য ইন্দিরা গান্ধী এই সিদ্ধান্ত নেন, কিন্তু স্বয়ং অর্থমন্ত্রী তার এই নীতির বিরোধিতা করেন। আর সেই কারণে ইন্দিরা গান্ধী মোরারজি দেশাইকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। এরপর মোরারজি দেশাই কি করেন, তিনি কংগ্রেস পার্টি থেকেই পদত্যাগ করেন। যাই হোক, 1971 সালের লোকসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করে ইন্দিরা গান্ধী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন। তার এই টার্মে তিনি দেশে এমার্জেন্সি নিয়ে এসেছিলেন। সে সময় অন্য নেতাদের সাথে মোরারজি দেশাইকেও জেলে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় 2 বছর এমার্জেন্সি চলার পর 1977 সালের 18ই জানুয়ারি ইন্দিরা গান্ধী এমার্জেন্সি তুলে নেন। সঙ্গে সঙ্গে লোকসভা ভোটের জন্য তৈরি হয় গোটা দেশ। এইবার সমস্ত বিরোধী দলগুলো ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী নীতির বিরুদ্ধে একজোট হয়। বিরোধী দলগুলিকে এককাঠা করতে সেই সময় জয়প্রকাশ নারায়ণ নামে এক সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা ঠিক করেন এই জোটে সব বিরোধী দলগুলি একসঙ্গে লড়াই করবে। নতুন এই জোটের নাম রাখা হয় জনতা পার্টি। মোরারজি দেশাই হন জনতা পার্টির চেয়ারম্যান। 77 সালে এই নির্বাচনে ইন্দিরা গান্ধীর ভরাডুবি হয়। কংগ্রেস পায় মাত্র 189টা সিট, আর অপরদিকে জনতা পার্টি পায় 345টা সিট। স্বাভাবিকভাবেই কেন্দ্রে জনতা পার্টির সরকার তৈরি হয়। এবার এই সরকারের প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে তৈরি হয় বিতর্ক। বাবু জগজীবন রাম, চৌধুরী চরণ সিং, মোরারজি দেশাই, যাদের কথা আমরা একটু আগেই বললাম, এনারা তিনজনেই প্রধানমন্ত্রী পদের দাবিদার ছিলেন। কিন্তু ব্যাপার হচ্ছে, কেউ একে অপরকে সহ্য করতে পারতেন না। তবে জয়প্রকাশ নারায়ণের সাথে মোরারজি দেশাইয়ের ভালো সম্পর্ক থাকায় শেষ পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী হন। বাবু জগজীবন রামকে করা হয় প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আর অর্থমন্ত্রীর দায়িত্ব নেন চরণ সিং। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হতেই চরণ সিং খুব চটে যান। প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সব কিছু করতে রাজি ছিলেন। তিনি সমর্থন প্রত্যাহার করার হুমকি দেন। এদিকে ইন্দিরা গান্ধী খুব তাড়াতাড়ি বুঝে যান, যদি একটু মাথা খেলানো যায় তবে এই সরকারকে খুব সহজেই ফেলে দেওয়া যাবে। উত্তর ভারতের দলিত ভোট ব্যাংক পুরোটাই তার দখলে। তাছাড়া জনসংঘ ও আরএসএস তার সমর্থনে রয়েছে। ইন্দিরা গান্ধী ও চরণ সিং এই চিন্তাতে ছিলেন যে বাবু জগজীবন রামকে কীভাবে সাইড করা যায়।
তবে কিছুদিনের মধ্যেই ভাগ্য তাদের সাথ দেয়। তাদের হাতে এক এমন অস্ত্র এসে যায় যার সাহায্যে তারা বাবু জগজীবন রামের রাজনৈতিক কেরিয়ারটাকেই ধ্বংস করে দেয়। আজকের এই ভিডিওর মূল টপিক সেটাই। তো কি হয়েছিল ব্যাপারটা, এবার সেটাই আমরা আপনাদের খুলে বলবো। 1978 সালের 21শে আগস্ট উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি মার্সিডিজ গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়। উত্তেজিত জনতা গাড়িটির পিছু ধাওয়া করে। ড্রাইভার ভয় পেয়ে গিয়ে পাশের মোহন মেকিংয়ের কারখানার মধ্যে গাড়িটিকে ঢুকিয়ে দেয়। আপনাদেরকে জানিয়ে দিই, মোহন মেকিং হলো সেই কোম্পানি যারা বিখ্যাত ওল্ড মগ মদ তৈরি করে। যাই হোক, কারখানার ম্যানেজার অনিল বালি গাড়ির ড্রাইভারকে চিনতে পারে। তিনি ছিলেন ভারতের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী বাবু জগজীবন রামের ছেলে সুরেশ রাম। সে সময় সুরেশের সঙ্গে ছিল তার 22 বছরের গার্লফ্রেন্ড সুষমা চৌধুরী। সুরেশ পুরো ব্যাপারটা অনিল বালিকে বলে। অনিল তাদের দুজনকে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সুরেশের মার্সিডিজ অবশ্য মোহন মেকিংয়ের কারখানার মধ্যেই রয়ে যায়। অনিল জানতো সুরেশ অনেক দামি ব্র্যান্ডের সিগারেট খায়, তাই সে ভেবেছিল সুরেশের গাড়ির মধ্যে হয়তো সিগারেটের প্যাকেট আছে। এই আশায় সে গাড়ির গ্লোভ বক্সে হাত দেয়, কিন্তু সিগারেটের প্যাকেটের বদলে তার হাতে আসে এক বান্ডিল ফটোকপি। ছবিগুলো দেখতেই অনিল বালির শরীরে বিদ্যুৎ খেলে যায়। আসলে সুরেশ রামের একটি বাজে শখ ছিল। সে যখন বান্ধবীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো তখন সেই মুহূর্তগুলোর ছবি একটা পোলারাইড ক্যামেরার সাহায্যে তুলে রাখত। সেদিন তার গাড়ির মধ্যে 40 থেকে 50টার মতো ছবি ছিল। অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার চিন্তাতেই বোধহয় সে ভুলে যায় যে তার গাড়ির মধ্যে ছবিগুলো রয়ে গেছে। এরপর অনিল বালি মোহন মেকিংয়ের মালিক কপিল মোহনকে ছবিগুলো দেখায়। কপিল মোহন ছিলেন কংগ্রেস পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ। সে বুঝে যায় এই ছবিগুলো প্রকাশ পেলে ভারতের রাজনীতিতে ভূমিকম্প ঘটে যাবে। এরপর কপিল মোহন অনিল বালিকে বলে, এই ছবিগুলো নিয়ে এখনই সঞ্জয় গান্ধীর কাছে চলে যাও, যা করা সেই করবে। অনিল সেই দিন রাত 1টার সময় সঞ্জয় গান্ধীর বাড়িতে যায়। সে কোনো কথা না বলে সঞ্জয়ের হাতে ছবিগুলো ধরিয়ে দেয়। ছবির উপর সঞ্জয়ের চোখ পড়তেই তিনি প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, তুমি আমাকে এই সব বাজে ছবিগুলো দেখাবার জন্য ঘুম থেকে তুলেছ? অনিল বলে, ভালো করে দেখুন, এখানে যে পুরুষটি রয়েছে সে সুরেশ রাম। সঙ্গে সঙ্গে সঞ্জয়ের ঘুমের ঘোর কেটে যায়। এরপর ইন্দিরা গান্ধীকেও ঘুম থেকে তোলা হয় আর মা ছেলে আলোচনা করতে বসে কিভাবে এই ছবিগুলোকে কাজে লাগানো যায়। এদিকে বাবু জগজীবন রামের কাছেও খবরটি পৌঁছে যায় যে তার ছেলে কী কাণ্ডটি ঘটিয়েছে। তিনি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যান, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে আর কিছুই করার নেই, কংগ্রেস রাজনৈতিক স্বার্থে ছবিগুলোকে ব্যবহার করবেই, তখন তিনি ইন্দিরা গান্ধীর কাছে প্রস্তাব পাঠান যে প্রয়োজনে জনতা পার্টি ছেড়ে পুনরায় তিনি কংগ্রেসে যোগ দিতে তৈরি। তবে এই ছবিগুলো কোনোভাবেই যেন প্রকাশ্যে না আসে। এর উত্তরে ইন্দিরা গান্ধী বলেছিলেন, ওই লোকটাকে আমি মোটেই বিশ্বাস করি না। আমার সাথে সব থেকে বড় বিশ্বাসঘাতকতা ওই করেছে। সুরেশ রামের ছবি নিয়ে তখনকার কোনো সংবাদ মাধ্যমই বিশেষ মাথা ঘামায়নি, কারণ রুলিং পার্টির পিছনে লাগার সাহস কারোর ছিল না। তবে সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধী সেই সময় সূর্যা নামে একটা সাপ্তাহিক ম্যাগাজিন করত। তাতে ওই ছবিগুলো ছাপানো হয়েছিল এবং হেডলাইন দেওয়া হয়েছিল দি রিয়েল স্টোরি, যেখানে মিথ্যেভাবে লেখা হয় যে প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে হানি ট্র্যাপের শিকার হয়ে দেশের নিরাপত্তার গোপন নথি বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছিল। বুঝতেই পারছেন এটা সম্পূর্ণ মিথ্যে। মানছি সুরেশ রামের বাজে শখ ছিল, কিন্তু তার ছবিগুলোর সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। কিন্তু সেগুলো নিয়ে এইভাবেই নোংরা রাজনীতি করা হয়েছিল। তো সূর্যা ম্যাগাজিন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। সেই সময় লোকেরা এই ম্যাগাজিনের কপি চড়া দামে ব্ল্যাকে কিনেছিলেন। স্বাভাবিকভাবেই এরপর বাবু জগজীবন রামের মান সম্মান রাজনৈতিক প্রতিষ্ঠা সব ধুলোর সাথে মিশে যায়। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইন্দিরা গান্ধী আর চরণ সিংয়ের পথের কাঁটা সরে গেল। এইবার আসল খেলা শুরু হলো। 1979 সালের জুলাই মাসে চরণ সিং জনতা পার্টির সরকার থেকে সমর্থন তুলে নেন। ফলে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। কিন্তু প্রশ্ন থেকে গেল, এখন দেশের প্রধানমন্ত্রী কে হবে? পূর্ব পরিকল্পনা মাফিক কংগ্রেস জানিয়ে দেয় চরণ সিং প্রধানমন্ত্রী হলে কংগ্রেস তাকে সমর্থন জানাবে। শেষ পর্যন্ত 1979 সালের 28শে জুলাই চরণ সিংয়ের স্বপ্ন পূরণ হয়। তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন। রাষ্ট্রপতি চরণ সিংকে জানিয়ে দেয়, 20 আগস্টের মধ্যে তোমাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। কিন্তু 19শে আগস্ট ইন্দিরা গান্ধী জানিয়ে দেয় তারা চরণ সিংকে সমর্থন করছেন না।
এইভাবে মাত্র 23 দিনের মধ্যেই চরণ সিংয়ের সরকার পড়ে যায়। তবে মাস ছয়েক তাকে দেশের কার্যবাহী প্রধানমন্ত্রী হিসাবে রাখা হয়। এরপর 1980 সাল আসতেই আবার লোকসভা ভোট এসে যায়। এইবার দেশের জনগণ বুঝে যায় যে জনতা পার্টির দেশে কাজ করার কোনো সদিচ্ছা নেই। কে কী পদ পাবে এটাই তাদের ধান্দা। তার চেয়ে ইন্দিরা গান্ধী অনেক ভালো, লোকেরা কংগ্রেসকে ঢেলে ভোট দেয়। আর ইন্দিরা গান্ধী বিপুল সংখ্যক আসন নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরে আসেন। এইবার আপনারাই বলুন, যদি সুরেশ রামের কাণ্ডটা না ঘটতো, যদি ইন্দিরা গান্ধী এই চালটা না চালতেন, তাহলে কি তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারতেন? হয়তো পারতেন, তবে সময় লাগতো। কিন্তু 2 বছরের মধ্যে কি তিনি জনতা পার্টির সরকারকে ফেলতে পারতেন? কমেন্টে আপনার রায় অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।